তাদের সাথে যোগাযোগ করা যাচ্ছিল না। এটা 10:46-এ আর জহিরুদ্দিন স্বপন ভাইকে নাহিদের বার্তা পাঠিয়েছিলাম আমি 12:02-এ। তো এটা বলছে এই কারণে যে যখন আমরা শুক্রবার দিন আমার নিজের অভিজ্ঞতা হয়েছিল, আমি নামাজের আগে বাসা থেকে বের হয়েছিলাম এবং আমার সেম মেসেজ এখনো মোবাইলে আছে, আমাদের সমস্ত নেতাকর্মীকে বৃহস্পতিবার রাতেই মেসেজ দিয়েছিলাম, শুক্রবার দিন সবাই দুপুরে বাসা থেকে খেয়ে বের হবেন, জুম্মার নামাজ পড়বেন পল্টনে। কারণ শুক্রবার দিন রাজনৈতিক দলগুলোর গণমিছিল ছিল, বিএনপি সহ আমরা যারা যুগপৎ আন্দোলন করি তারা আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে গণমিছিলের কর্মসূচি দিয়েছিলাম। তার আগে কিন্তু আপনাদের মনে আছে আবু সাঈদের মৃত্যুর পরে 17ই জুলাই গায়েবানা জানাজা কর্মসূচি দিয়েছিলাম। এই কর্মসূচিটা মূলত আমাদের আন্দোলনকারী নেতৃবৃন্দ যখন বলেছে আবু সাঈদের মৃত্যুর পরে, আমরা যখন বলেছি এইভাবে মৃত্যুর পরে যদি আন্দোলন সাকসেস না হয়, এইখানে কোনো রাজনৈতিক আন্দোলন, সামাজিক আন্দোলন রাজপথে আর দাঁড়াতে পারবে না, কাজেই তোমাদেরকে আন্দোলন ক্যারি করে নিয়ে যেতে হবে। তখন নাহিদ, আসিফ, আক্তার, তখন অনেকে বলেছিল ভাই আপনারা টোটালে রাজনৈতিক দলগুলোর সাথে কোঅর্ডিনেশন করেন, তারা যেন আমাদেরকে সাপোর্ট করে, যেহেতু আমরা জাতীয় পর্যায়ে রাজনৈতিকভাবে আন্দোলন করছি, সবার সাথে একটা সমন্বয় আছে। সেইখান থেকে মূলত রাজনৈতিকভাবে এই কর্মসূচিগুলো সেট করা। তার আগেও আমরা আলাপ আলোচনা করেছি। 14ই জুলাই যখন শেখ হাসিনার মন্তব্যকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তুমি কে আমি কে রাজাকার স্লোগান দিয়ে যখন ক্যাম্পাস প্রকম্পিত করেছিল, বিশেষ করে বিএনপির সালাউদ্দিন ভাই স্থায়ী কমিটির সদস্য, ওনার সাথে আমাদের 28 অক্টোবরের আন্দোলনের পরে একটা যোগাযোগ স্থাপন হয়। কারণ সেই সময় বিএনপির মহাসচিব খসরু ভাই সহ যারা এখানকার কোঅর্ডিনেশন করতে আন্দোলনে, তারা মূল নেতারা জেলে চলে যাওয়ায় তারেক রহমান আমাদের অনেকের সাথে তখন যোগাযোগ করেছে, পরামর্শ দিয়েছে, মতামত নিয়েছে এবং সালাউদ্দিন ভাই দিল্লি থেকেও এই আন্দোলনে একটা কোঅর্ডিনেশন রোল প্লে করেছে। সেইখান থেকে যোগাযোগ হওয়ায় ওই 14 তারিখ আমরা তখন সালাউদ্দিন ভাইয়ের সাথেও আমি রাশেদ ভাই গ্রুপ করেও কথা বলি যে ভাই আজকে যা দেখতে পাচ্ছি এইখানে ছাত্ররা রেজিস্ট্যান্স করবে, আপনারা ছাত্রদল এবং আপনাদেরই যেহেতু মিত্র জামাত, কাজী যেহেতু মেইন পলিটিক্যাল পার্টি বিএনপি জামাতের মিত্র, জামাতের সাথে কথা বলেন শিবিরও যেন ছাত্রদল শিবির যেন ছাত্রলীগকে আজকে রেজিস্ট্যান্স করে এবং ছাত্রদের উপরে হামলা হলে ছাত্রলীগকে প্রতিহত করতে হবে, ক্যাম্পাস ছাড়া করতে হবে এবং দেখছি মেয়েদের হল থেকে বের করে দেওয়া ঘটনাগুলো ঘটেছে। তো রাজনৈতিকভাবে আন্দোলনের ছাত্ররা যখনই আক্রান্ত হয়েছে তখনই ছাত্রদের পাশে ছিল, রাজনৈতিকভাবে সহযোগিতা করার জন্য, বিশেষ করে আন্দোলনের সিনিয়র সংগঠক হিসেবে, যেহেতু 2018 সালে আমরাই এই আন্দোলনকে সংগঠিত করেছি, সেই অভিজ্ঞতা থেকে আমরা শুরু থেকেই আমরা চেয়েছিলাম যে আন্দোলন যেন একটা গণ আন্দোলনে পরিণত হয় যদি সম্ভব হয়। সেই জায়গা থেকে আমাদের ভূমিকা মনে করেছি যে শুধুমাত্র ছাত্রদের দ্বারা এই আন্দোলন সফল করা যাবে না যদি একটা পর্যায়ে এখানে রাজনৈতিক সম্পৃক্ততা না তৈরি হয়। তো সেই ক্ষেত্রে আমরা দেখেছি রাজনৈতিক দলগুলো ইতিবাচকভাবে সাড়া দিয়েছে, যার ফলেই কিন্তু এই গণ অভ্যুত্থান সম্ভব হয়েছে। তো এই মেসেজ পাঠাতে গিয়ে এই যে ইন্টারনেট শাটডাউনের পরে ডাইরেক্ট ফোনে আমি অনেককে ফোন দিয়ে বলেছিলাম, মানে ভাবছি যে সংক্ষিপ্ত সময়ের মধ্যে যত মানুষকে ফোন করতে পারি, কারণ আমার কাছে এর আগে একটা সোর্স থেকে আমাকে বলছিল যে আমি গাড়ি পাঠাচ্ছি, তুমি চলে আসো এই গাড়িতে, মানে আমাকে একটু পালিয়ে থাকার জন্য, যে তুমি গ্রেপ্তার হয়ে যাবা। তখন যে গাড়ি পাঠাবে বলেছিল সে মাঝে মাঝে তথ্য দিত, কিন্তু তার প্রতি আমার একটু ডাউট ছিল, বিকজ সেও এজেন্সির সাথে খুব ভালোভাবে কানেক্টেড। সো কাজে আমি ভাবছি যে এখন গুলি চলছে বিল্ডিং এর ছাদ থেকে, এখান থেকে ওখান থেকে গাড়ি যাব, এমনিতেই তো আমরা টার্গেটেড, কে কোন জায়গা দিয়া গুলি করে নাকি, তো এর তো নিরাপত্তা নাই। এবং গাজীপুরের আব্দুর রহমান ভাই এখানে আমাদের শ্রমিক নেতা ছিল, আমাদের রবিন, ওর বাইক আমার বাসার নিচে, যে ভাই আপনি যদি যান আমি চিপায় চাপাই দিয়া বাইক এমন ভাবে চালাবো গুলি টুলি লাগবে না, মানে বাইক তো রানিং এর উপরে, সে আমাকে বলছিল। আমি বলছি না আমি বেরোবো না। তো আমি যাই হোক আমার ওয়েলসার তার গাড়ি পাঠানো, আমি সেটাও বলছি না গাড়ি পাঠানো লাগবে না, আমি বাসায় থাকবো গ্রেপ্তার হলেও। এবং তখন আমি চিন্তা করছি আমি যদি গ্রেপ্তার হয়ে যেতে তো হয়ে গেছি, আর যতক্ষণ পারি সবাইকে ফোন দিয়ে ট্রিগার করি যে সবাই যেন আন্দোলনে থাকে। তখন সংক্ষিপ্তভাবে জাস্ট যেহেতু ডাইরেক্ট ফোনে রিস্ক নিয়ে বলা যে যার যা কিছু হচ্ছে তাই নিয়ে আগামীকালকে থেকে রাজপথে থাকবেন। এবং এই কারণে আমাকে রিমান্ডে আসলে একটু মারধর করেছে যে এইখানে তোমাদের কত অস্ত্র সাপ্লাই দিচ্ছে তারেক রহমান, মানে তারা ভাবছে তো যেহেতু বিএনপির আমরা মিত্র, তো তারেক রহমান বোধহয় অস্ত্র সাপ্লাই দিচ্ছে আন্দোলনে, আর এই কারণে আমি বোধহয় ফোনে বলছিলাম যে যার যা কিছু আছে
মানে বলতে গেলে যেটা বুঝায় যে মানে যার যা মাল মশলা আছে সব নিয়ে রাস্তায় নামেন। তো এই কারণে আসলে আমাকে একটু মানে স্বীকারোক্তি নেওয়ার চেষ্টা করেছিল। এবং যুব দলের নয়ন ভাই, রবিউল ইসলাম নয়ন ভাই, সত্যিকার অর্থে আমি তখন জানতাম না যে রবিউল ইসলাম নয়ন উনি কবে থেকে যুব দলের ঢাকা মহানগরের দক্ষিণের সেক্রেটারি বা সভাপতি, আমি এটা জানতাম না। কিন্তু আমি ডিবির কার্যালয়ে যে ওনার নাম শুনে যে রবিউল ইসলাম নয়ন কোথায় আছে, আমি বলছি ভাই নয়ন তো আমি চিনি না। তখন ডিবির অফিসার তো বুঝেন তার এদের তো মুখের ভাষা, তখন গাড়িতে শালা তুই চেনস না ভাবদারস, মানে এই ধরনের ইয়া করতেছে। আসলে আমি নয়ন ভাই উনি, আমি জানি না যুবদল কবে থেকে মনোহর দক্ষিণ বা কি পর্যায়ের নেতা আমি চিনি না, কারণ আমার তো সিনিয়র নেতাদের সাথে সবার সাথে একটা যোগাযোগ। পরে খোঁজ পাইলাম যখন এই ডিবির গারদে আসলাম যে না সে দক্ষিণের এবং সে খুব মানে একজন কৌশলী নেতা বা আন্দোলন সংগ্রাম ভালো রোল, তখন বুঝলাম যে এই কারণেই বোধহয় আমার খোঁজ করছে। আর কেন খোঁজ করছে বলছে যে ওদের অভিযোগ যে বাড্ডা রামপুরা এলাকায় জামাত শিবিরের ছেলেরা থাকে, আর ওটা হচ্ছে বাড্ডার কায়ুমবাইর এলাকা, আমি ওই এলাকায় থাকি। এই রবিউল ইসলাম নয়ন তারা সহ আমরা নেক্সাসে মানে এই ভায়োলেন্স করেছি, তাদের এই স্বীকারোক্তি নেওয়ার চেষ্টা করছে। আমাকে বারবার ওই যেটা আবু হানিফ ভাই বলেছে, মঞ্জু ভাই বলেছে যে তার যে পিনাকি কেমনে জানলো সেটা তার কে জিগায়। তো আমাকে বলেছে যে দেখেন এই যে মেট্রো রেলে আগুন, এই যে আপনার বিটিভি ভবনে আগুন, মামলা হয়েছে 37টা, সব মামলায় ঢুকামো কিন্তু একেবারে 5 বছরের আগে বাইরে যেতে পারবি না। আর যদি আমাদের কথা অ্যাটলিস্ট স্বীকারোক্তি দাও তাহলে আমরা চার্জশিটটা এমন ভাবে দেবো জামিন টামিন পেয়ে যাবা। এখন তুমি ভাবো